হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম অল অফ ইউ ইন আপকা অ্যাডমন্ত্র। তোমাদের সবাইকে অভিনন্দন এই আমার চ্যানেল আপকা অ্যাডমন্ত্রতে। টুডে আই এম গোয়িং টু ডিসকাস এ টপিক ফ্রম এনসিইআরটি ক্লাস 10 হিস্ট্রি, দ্য মেকিং অফ গ্লোবাল ওয়ার্ল্ড। আজকে যে টপিকটি সেটি হলো গিয়ে রিন্ডারপিস্ট অর দ্য ক্যাটেল ফ্ল্যাগ, মানে গবাদি পশুর যে ফ্ল্যাগ রূপ। প্রিভিয়াস ভিডিওতে আমরা পড়েছিলাম যে কীভাবে ঊনবিংশ শতাব্দীর শেষে উপনিবেশবাদ মতবাদ বা উপনিবেশবাদ ছড়িয়েছিল। সো শুরু করা যাক আমাদের এই টপিকটি শুরু করার আগে আমি বলতে চাই, যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ইন আফ্রিকা, ইন দ্য 1890s, a fast spreading disease of cattle plague or rinderpest had a terrifying impact on people's livelihoods and the local economy. তো আফ্রিকায় 1890-এর দশকে রিন্ডারপিস্ট নামক গবাদি পশুর ফ্ল্যাগ রোগের দ্রুত সম্প্রসারণ জনগণের জীবন জীবিকা এবং স্থানীয় অর্থব্যবস্থার উপর গভীর প্রভাব বিস্তার করেছিল। This is a good example of the widespread European imperial impact on colonized societies. তো এটা হলো উপনিবেশিক সমাজসমূহের উপর বিস্তৃত ইউরোপীয় সাম্রাজ্যের প্রভাবের একটি ভালো উদাহরণ। It shows how in this era of conquest even a disease affecting cattle reshaped the lives and fortunes of thousands of people and their relations with the rest of the world. তো এই উদাহরণ থেকে জানা যায় যে বিজয়ের এই যুগেও এমনকি একটি রোগ গবাদি পশুর উপর প্রভাব বিস্তারের মাধ্যমে হাজার হাজার লোকের জীবন ও ভাগ্যকে বদলে দেয় এবং অবশিষ্ট বিশ্বের সঙ্গে তাদের সম্পর্ককে নতুন রূপ প্রদান করে। তো আমরা কী পড়লাম? আফ্রিকাতে 1890-এর দশকে রিন্ডারপিস্ট নামক গবাদি পশুর প্লেগ রোগ ছড়ায় এবং যেটা জনগণের জীবন জীবিকা এবং স্থানীয় অর্থব্যবস্থার উপর একটা গভীর প্রভাব বিস্তার শুরু করে। এটা হলো ঔপনিবেশিক সমাজসমূহের উপর বিস্তৃত ইউরোপীয় সাম্রাজ্যের একটা প্রভাব। এই উদাহরণ থেকে আমরা বলতে পারি যে বিজয়ের এই যুগেও এমনকি একটি রোগ গবাদি পশুর উপর প্রভাব বিস্তারের মাধ্যমে হাজার হাজার লোকের জীবন ও ভাগ্যকে বদলে দেয় এবং বিশ্বের সঙ্গে তাদের সম্পর্ককে নতুন রূপ দেয়। হিস্টোরিক্যালি আফ্রিকা হ্যাড অ্যাবান্ডেন্ট ল্যান্ড অ্যান্ড রিলেটিভলি স্মল পপুলেশন। তো আমরা যদি প্রাচীনকাল থেকে আফ্রিকাকে দেখি তাহলে সেখানে প্রচুর জমি রয়েছে এবং সেই তুলনায় জনসংখ্যা কম ছিল। ফর সেঞ্চুরিজ ল্যান্ড অ্যান্ড লাইভস্টক সাস্টেইনড আফ্রিকা লাইভলিহুডস অ্যান্ড পিপল রিয়ারলি ওয়ার্কড ফর এ ওয়েজ। তো শতাব্দী কাল ধরে আফ্রিকাবাসীদের জীবন জমি এবং পশু সম্পত্তির উপর টিকে ছিল এবং মানুষ মজুরির জন্য খুব কমই কাজ করত। In the late 19th century, Africa, there was few consumer goods that wage could buy. তো ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আফ্রিকায় এমন উপভোগযোগ্য দ্রব্য সামগ্রী খুব কম ছিল যা বেতন দিয়ে ক্রয় করা হতো। If you had been an African possessing land and livestock and there was plenty of both, you too would have seen little reason to work for wage. তো এমনটা বলা হচ্ছে যে তুমি যদি একজন আফ্রিকাবাসী হতে তাহলে তোমার প্রচুর জমি এবং পশু সম্পত্তি থাকতো, তাহলে তোমারও মনে হবে যে মজুরির জন্য কাজ করার কোনো প্রয়োজন নেই। তো আমরা দেখলাম যে আফ্রিকাতে অ্যাবান্ডন জমি ছিল এবং সেই তুলনায় মানুষ কম ছিল, তার জন্য আফ্রিকাবাসীদের জীবন জমি ও পশু সম্পত্তির উপর টিকে ছিল, তারা মজুরির জন্য কাজ করতো না। তো ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আফ্রিকায় এমন উপভোগ্যযোগ্য দ্রব্য সামগ্রী খুব কম ছিল যা বেতন দিয়ে ক্রয় করা হতো, তার জন্য তুমিও যদি একজন আফ্রিকাবাসী হতে, তোমার প্রচুর জমি এবং পশু সম্পত্তি থাকতো, তাহলে তোমারও কাজের প্রয়োজন হতো না। দেন in the late 19th century, Europeans were attracted to Africa due to its vast resources of land and minerals. তো ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আফ্রিকার প্রচুর জমি এবং খনিজ সম্পদ ইউরোপীয়দের আকর্ষণ করেছিল। Europeans came to Africa hoping to establish plantations and mines to produce crops and minerals for export to Europe. তো
ইউরোপীয়রা আফ্রিকায় শস্য উৎপাদন এবং খনিজ দ্রব্য ইউরোপে রপ্তানি করার জন্য বিভিন্ন বাগান এবং খনিজ দ্রব্য উত্তোলন কেন্দ্র গড়ে তোলার আশায় এসেছিল। বাট দেয়ার ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড প্রবলেম, এ শর্টেজ অফ লেবার উইলিং টু ওয়ার্ক ফর ওয়েজেস। তো এখানে যেই সমস্যাটি দেখা দিয়েছিল সেটা হলো গিয়ে বেতনের জন্য কাজ করতে ইচ্ছুক শ্রমিকের ঘাটতি। তো আমরা কি দেখলাম এখানে যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আফ্রিকার প্রচুর জমি দেখে, খনিজ সম্পদ দেখে ইউরোপীয়রা আকর্ষিত হয়েছিল এবং তারা আফ্রিকায় শস্য উৎপাদন এবং খনিজ দ্রব্য ইউরোপে রপ্তানি করার জন্য বিভিন্ন বাগান এবং খনিজ দ্রব্য উত্তোলন কেন্দ্র গড়ে তোলার জন্য আশা হয়েছিল, কিন্তু তারা সমস্যায় পড়েছিল যে এখানে কাজ করার মতো শ্রমিকের অভাব ছিল। এমপ্লয়িজ ইউজড মেনি মেথডস টু রিক্রুট অ্যান্ড রিটেইন লেবার। তো শ্রমিকদের নিযুক্তি দেওয়া এবং তাদের ধরে রাখার জন্য মালিকরা অনেক ধরনের পন্থা ব্যবহার করেন। Habit taxes were imposed which could be paid only by working for wages on plantations and mines. তো তারা যারা বাগান এবং বিভিন্ন খনিতে মজুরির জন্য কাজ করতো শুধুমাত্র তাদের উপর বিশাল কর ভার চাপিয়ে দেওয়া হতো। দেন inheritance laws were changed so that peasants were displaced from land. Only one member of a family were allowed to inherit land, as a result of which the others were pushed into the labor market. তো উত্তরাধিকার আইন সমূহকে বদলে দেওয়া হয়েছিল যাতে কৃষকরা জমি থেকে উৎখাত হয় কেবলমাত্র পরিবারের একজন সদস্যকে পৈতৃক সম্পত্তি ভোগ করতে দেওয়া হয়। মাইন ওয়ার্কার্স ওয়ার অলসো কনফার্মড ইন কম্পাউন্ডস অ্যান্ড নট অ্যালাউড টু মুভ অ্যাবাউট ফ্রিলি। তো খনিকর্মীদের মাঠে আটকে রাখা হতো, স্বাধীনভাবে চলাফেরা করতে তাদের দেওয়া হতো না। তো আমরা এখানে কি বললাম যে শ্রমিকের নিযুক্ত করা হতো এবং তাদের ধরে রাখার জন্য মালিকরা অনেক ধরনের পন্থা অবলম্বন করে। যারা বাগান এবং বিভিন্ন জমিতে মজুরির জন্য কাজ করতো তাদের উপর ভীষণ কর ভার চাপিয়ে দেওয়া হয়। উত্তরাধিকারী আইনে সমূহকে বদলে দেওয়া হয় এবং যাতে করে তারা কৃষকরা জমি থেকে উৎখাত হয় কেবলমাত্র পরিবারের একজন সদস্যকে পৈতৃক সম্পত্তি ভোগের অধিকার দেওয়া হয় এবং এর ফলে পরিবারের অন্য সদস্যদের শ্রম বাজারে ঠেলে দেওয়া হয় এবং খনি কর্মীদের মাঠে আটকে রাখা হতো, স্বাধীনভাবে তাদের চলাফেরা করতে দেওয়া হতো না। Then came rinderpest, a devastating cattle disease. তো তারপর আসলো রিন্ডারপেস্ট নামক এক বিধ্বংসী পশুরোগ। রিন্ডারপেস্ট অ্যারাইভড ইন আফ্রিকা ইন দ্য লেট 1880s। তো রিন্ডারপেস্ট যে রোগটি ছিল সেটা 1880 দশকের শেষে পৌঁছেছিল। ইট ওয়াজ ক্যারিড বাই ইনফেক্টেড ক্যাটেল ইম্পোর্টেড ফ্রম ব্রিটিশ এশিয়া টু ফ্যাড দ্য ইটালিয়ান সোলজার্স ইনভেডিং এরিট্রিয়া ইন ইস্ট আফ্রিকা। তো পূর্ব আফ্রিকায় এরিট্রিয়া অভিযানকারী ইটালীয় সৈনিকদের খাবারের জন্য ব্রিটিশ এশিয়া থেকে আমদানিকৃত সংক্রমিত গবাদি পশু থেকে এই রোগটি ছড়িয়ে পড়ে। এন্টারিং আফ্রিকা ইন দ্য ইস্ট, রিন্ডারপেস্ট মুভড ওয়েস্ট লাইক ফরেস্ট ফায়ার, রিচিং আফ্রিকাস আটলান্টিক কোস্ট ইন 1892। তো রিন্ডারপেস্ট আফ্রিকার পূর্ব দিকে প্রবেশ করে দাবানলের মতো পশ্চিম দিকে সরে গিয়ে আফ্রিকার আটলান্টিক উপকূলে 1892 সালে পৌঁছে যায় এবং ইট রিচ দ্য কেপ আফ্রিকার সাউদার্ন মোস্ট টিপ। 5 years ওয়ে অফ রিন্ডারপেস্ট কিল 90% অফ দ্য ক্যাটেল। তো এই রোগ ক্যাম্পে আফ্রিকার সুদূর দক্ষিণ অংশে 5 বছর পর পৌঁছায়। রিন্ডারপেস্ট যাত্রাপথে 90% গবাদি পশুকে হত্যা করে। The loss of cattle destroy African livelihoods. Planters, mine workers, and colonial governments now successfully monopolized what scarce cattle resources maintain to strengthen their power and force African into labor market. Control over the scarce resources of cattle enabled European colonies to conquer and subdue Africa. তো তাদের নিজেদের শক্তিকে মজবুত করতে আফ্রিকাবাসীকে শ্রমবাজারে যেতে বাধ্য করার জন্য বাগানে মালিকগণ, খনির মালিকগণ এবং উপনিবেশিক শাসকগণ অবশিষ্ট গবাদি পশুকে সফলভাবে নিজেরা একচেটিয়া কবজা করেনি।
গবাদি পশুর এই দুর্বল সম্পদের উপর নিয়ন্ত্রণের ফলে ইউরোপীয় উপনিবেশিবাদীরা আফ্রিকা বিজয় এবং দমন করতে সক্ষম হয় এবং ঊনবিংশ শতাব্দীর বিশ্বের অন্যান্য প্রান্তে পশ্চিমী বিজয়ের প্রভাব সম্পর্কে এরকম অনেক গল্প বলা যেতে পারে। তো আমরা এখানে কি পড়লাম যে রিন্টারপেস্ট অফ অর দ্য ক্যাটেল ফ্ল্যাগটা কীভাবে আফ্রিকাতে ছড়ে গেল এবং কীভাবে এটা বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করেছিল। 1890-এর দশকে রিন্টারপেস্ট নামক এক গবাদি পশু প্লেগ দ্রুত সম্প্রসারণ জনগণের জীবন জীবিকাকে ভীষণভাবে প্রভাবিত করে এবং এটা ঔপনিবেশিক সমাজসমূহের উপর বিস্তৃত ইউরোপীয় সাম্রাজ্যের প্রভাবের একটি ভালো উদাহরণ। এই উদাহরণ থেকে জানা যায় যে বিজয়ের এই যুগেও এমনকি একটি রোগ গবাদি পশুর উপর প্রভাব বিস্তারে হাজার হাজার লোকের জীবন ও ভাগ্যকে বদলে দেয়। প্রাচীনকাল থেকেই আফ্রিকার প্রচুর জমি রয়েছে, সেই তুলনায় মানুষ কম, তো তারা জমিতে কাজ করতো না, কারণ তাদের বেশি জমি থাকায় তাদের সেই কাজের প্রয়োজন হতো না, তারা এভাবেই জীবনযাপন করতে পারত। দেন ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে আফ্রিকার প্রচুর জমি এবং খনিজ সম্পদকে দিকে ইউরোপীয়রা আকর্ষিত হয়েছিল এবং তারা সেখানে শস্য উৎপাদন করবে বলে এসেছিল এবং খনিজ দ্রব্য রপ্তানি করবে তাদের দেশে, সেই উদ্দেশ্যে ছিল। কিন্তু একটা সমস্যায় পড়ে যায় যে সেখানে কাজ করার মতো লোক ছিল না। তো শ্রমিকদের নিযুক্ত দেওয়া এবং তাদেরকে ধরে রাখার জন্য মালিকরা অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করে। যারা বাগান এবং বিভিন্ন জমিতে মজুরির কাজ করতো তাদের উপর ভীষণভাবে কর চাপিয়ে দেওয়া হয় এবং উত্তরাধিকারী আইন পরিবর্তন করা হয় এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে কেবলমাত্র পরিবারের একজন সেই সম্পত্তির মালিক হতে পারবে এবং এর ফলে বাকি সদস্যরা তারা শ্রম বাজারে ঠেলে দেওয়া হয় এবং তারা কাজ করতে যেতে বাধ্য ছিল। তারপর আসলো রিন্টারপেস্ট নামক একটি বিধ্বংসী পশুরোগ। এই রোগটি 1880-এর দশকে এই দেশে এসে পৌঁছালো এবং পূর্ব আফ্রিকার এরিট্রিয়া অভিযানকারী ইটালি সৈনিকদের খাবারের জন্য ব্রিটিশ এশিয়া থেকে আমদানিকৃত সংক্রমিত গবাদি পশু এখানে এসেছিল এবং সেই রোগ আফ্রিকাতে পৌঁছতে একদম দাবানলের মতো ছড়ে গেল, যা 1892 সালে আফ্রিকার আটলান্টিক উপকূলে গিয়ে পৌঁছে যায়, যার ফলে 90% গবাদি পশু মারা যায় এবং গবাদি পশুর এই নাশ আফ্রিকার জীবন জীবিকাকে ধ্বংস করে দেয়। তাদের নিজেদের শক্তিকে মজুত করতে আফ্রিকাবাসীকে শ্রমবাজারে যেতে বাধ্য করার জন্য বাগানের মালিকগণ, খনির মালিকগণ এবং উপনিবেশিকগণ অবশিষ্ট গবাদি পশুকে সফলভাবে নিজেরা একচেটিয়া কবজা করে নেয় এবং গবাদি পশুর এই দুর্বল সম্পদের উপর নিয়ন্ত্রণের ফলে ইউরোপীয় উপনিবেশিবাদরা আফ্রিকা বিজয় করতে সক্ষম হয় এবং সেরকম অনেক গল্প ঊনবিংশ শতাব্দীতে অন্যান্য প্রান্তে সেই বিজয়ের কথা পৌঁছতে শুরু করে। So this is the end of our today's discussion. If you like the video, please subscribe my channel. Please like my video and don't forget to share the video with your friends. Children, goodbye.